আজকের ভিডিওতে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই হতে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব। প্রশ্নটা পড়ে নিচ্ছি। Hamad Limited uses absorption costing system. The president has recently heard about variable costing. However, he supplies you the following data. আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে আমরা ডাটাগুলো পড়ে নিব। নর্মাল ক্যাপাসিটি 1000 units, beginning inventory 200 units, প্রোডাকশন উৎপাদন একক হচ্ছে 900 ইউনিটস, সেলস হচ্ছে 1000 ইউনিটস 8 টাকা 10 পার ইউনিট, কাজের একক প্রতি এককের দাম 10 টাকা করে। ম্যাটেরিয়াল কস্ট টাকা 2 পার ইউনিট, কাঁচামাল ব্যয় ইউনিট একক প্রতি 2 টাকা। লেবার টাকা 2 পার ইউনিট, শ্রম একক প্রতি 2 টাকা। ভেরিয়েবল ওভারহেড টাকা 1 পার ইউনিট, পরিবর্তনশীল উপরিব্যয় একক প্রতি 1 টাকা করে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স টাকা 2700, স্থির উৎপাদন ব্যয় টাকা 2700। ফিক্সড সেলিং এক্সপেন্স স্থির বিক্রয় ব্যয় 1300 টাকা। আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স রয়েছে 200 টাকা। আমরা রিকোয়ার্ডে যাচ্ছি। আমাদের রিকোয়ার্ডের মধ্যে বের করতে বলছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, বিতে বলছে ভেরিয়েবল কস্টিং মেথড। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে এবং দুই মেথডই করতে হবে। অ্যাবজর্পশন কস্টিং মেথডে করতে হবে, সেই সাথে ভেরিয়েবল কস্টিং মেথডেও করতে হবে। এরপর আমাদের প্রস্তুত করতে বলছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমাদের অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট করার আগে আমাদের ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে কস্ট পার ইউনিট কত আসে সেটা বের করে নিতে হয়। আমরা প্রথমে কস্ট পার ইউনিটটা বের করেছি ওয়ার্কিংস ওয়ানে, লিখলাম ওয়ার্কিংস ওয়ান ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। এখানে উৎপাদনের সাথে সম্পর্কিত খরচগুলো আসবে, যে খরচগুলো পরিবর্তনশীল তথা ভেরিয়েবল, এগুলো ভেরিয়েবল কস্টিংয়ে বসবে, পাশাপাশি অ্যাবজর্পশন কস্টিংয়ে বসবে, এবং যে উৎপাদন খরচটা ফিক্সড স্থির সেটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে বসবে, ভেরিয়েবল কস্টিংয়ে এই খরচটা দেখাতে হবে না। আমাদের এক্সপেন্সের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে রয়েছে মেটেরিয়াল। আমরা ডিরেক্ট মেটেরিয়ালগুলো লিখলাম একক প্রতি হচ্ছে 2 টাকা করে, তাই ভেরিয়েবল কস্টিংয়ে লিখলাম 2 টাকা, অ্যাবজর্পশন কস্টিংয়ে লিখলাম 2 টাকা। এরপর রয়েছে লেবার টাকা 2 পার ইউনিট একক প্রতি 2 টাকা, তাই ভেরিয়েবল কস্টিংয়ে লেখা হলো 2 টাকা, অ্যাবজর্পশন কস্টিংয়ে লিখলাম 2 টাকা। এরপরে ভেরিয়েবল ওভারহেড রয়েছে টাকা 1 পার ইউনিট একক প্রতি 1 টাকা করে। ভেরিয়েবল ওভারহেড বলে ভেরিয়েবল কস্টিংয়ে 1 টাকা লিখলাম, অ্যাবজর্পশন কস্টিংয়ে 1 টাকা লিখলাম। এরপর গিয়ে দেওয়া আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স রয়েছে, সেটা হচ্ছে 2700 টাকা। আমাদের এই টাকাটা একক প্রতি যদি হিসাব করতে হয়, আমাদের যেটা নর্মাল ক্যাপাসিটি রয়েছে ওইটার উপরে হিসাব করতে হবে। আমাদের নর্মাল ক্যাপাসিটি পাশে দেওয়া আছে 1000 ইউনিট। বাজেটেড প্রোডাকশনও বলা হয়, নর্মাল ক্যাপাসিটিও বলা হয়, স্ট্যান্ডার্ড প্রোডাকশন যা যে নামে থাকুক না কেন। তাহলে আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টাকাটা বের করেছি। টোটাল টাকা হচ্ছে 2700 টাকা। এই 2700 টাকাকে আমাদের নর্মাল ক্যাপাসিটি 1000 দিয়ে ভাগ করে। এই খরচটা যেহেতু ফিক্সড তথা স্থির, তাই আমরা ভেরিয়েবল কস্টিংয়ে বসে নাই, কারণ ফিক্সড খরচটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে বসাতে হয়। তাই আমাদের একক প্রতি টাকা আসতেছে 2.7 টাকা। আমরা ভেরিয়েবল কস্টিং যোগ করে নিচে নামিয়েছি 2 টাকা 2 টাকা এবং 1 টাকা যোগ করলে হয় 5 টাকা। একইভাবে অ্যাবজর্পশন কস্টিংয়ে যোগ করে নিচে নামিয়েছি, আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের যোগফল আসে 7.7 টাকা। আমাদের ওয়ার্কিংস ওয়ানে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট বের করেছি। এরপরে গেছি আমরা ওয়ার্কিংস টু ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি। আমাদের এন্ডিং ইনভেন্টরিটা বের করার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে এন্ডিং ইনভেন্টরি নাই, নর্মাল ক্যাপাসিটি রয়েছে, বিগিনিং ইনভেন্টরি রয়েছে, প্রোডাকশন রয়েছে কিন্তু, এবং সেলসের ইউনিট রয়েছে, কিন্তু এন্ডিং ইনভেন্টরি ইউনিটসটা উল্লেখিত নাই। যেহেতু এন্ডিং ইনভেন্টরি ইউনিটসটা নাই, তাই আমরা এন্ডিং ইনভেন্টরিটা ওয়ার্কিংস টুতে বের করেছি। এন্ডিং ইনভেন্টরি ব্যবহার করার জন্য আমরা সূত্র ব্যবহার করেছি, বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন ইউনিট যোগ করেছি, সেটা থেকে সেলস ইউনিট বিয়োগ করেছি। আমাদের বিগিনিং ইনভেন্টরি ইউনিটের সাথে প্রোডাকশন ইউনিট যোগ করতে হবে, সেলসের ইউনিটটা বিয়োগ করতে হবে। আমাদের প্রশ্নে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 200 ইউনিট, প্রোডাকশন হচ্ছে 900 ইউনিট এবং সেলস হচ্ছে 1000 তথা 1000 ইউনিট। তো আমরা বিগিনিং ইনভেন্টরিতে 200 বসালাম, প্রোডাকশন হচ্ছে 900, সেলস ইউনিট হচ্ছে 1000। 200 আর 900 যোগ করলে 1100, সেটা থেকে 1000 বিয়োগ করলে আমাদের এন্ডিং ইনভেন্টরি আসে 100 ইউনিট। আমাদের ওয়ার্কিংসের আর দরকার নেই, আমরা আমাদের মূল রিকোয়ার্ডে চলে যাব। আমাদের রিকোয়ার্ড ওয়ানে দুইটা রিকোয়ারমেন্ট, এতে বের করতে বলছে ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং মেথডে, বিতে বের করতে বলছে ভেরিয়েবল কস্টিং মেথডে। আমরা রিকোয়ার্ড ওয়ানের এতে প্রথমে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট করেছি। আমরা আহমেদ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আমরা অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2000, আমাদের
প্রশ্নের তারিখ ইয়ারটাও লিখিত নাই বিদায় আমরা খালি রেখে দিলাম। আর নিচের চলে যাচ্ছি, আমরা করে নিচ্ছি ডিটেলস টাকা। প্রথমে আমরা শুরু করেছি সেলস রেভিনিউ দিয়ে। আমরা সেলস রেভিনিউ দিয়ে শুরু করেছি। আমাদের প্রশ্নে উল্লিখিত আছে সেলস হচ্ছে 1000 ইউনিট এর টাকা 10 পার ইউনিট। তাই আমাদের সেলস রেভিনিউ হচ্ছে 1000কে 10 দিয়ে গুণ করে আমাদের সেলস রেভিনিউ আসে 10,000 টাকা। এরপর আমরা লিখলাম লেস কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ সেটা থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব। কস্ট অফ গুডস সোল্ড আমাদের প্রথমে বের করার জন্য প্রথমে লিখতে হবে বিগিনিং ইনভেন্টরি। আমাদের প্রশ্নে বিগিনিং ইনভেন্টরির একক রয়েছে 200 একক এবং প্রোডাকশনের একক রয়েছে 900 ইউনিটস 900 একক। আমরা বিগিনিং ইনভেন্টরি বলে 200 লিখলাম এবং আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে পার ইউনিট কস্ট ছিল 7.7। আমরা 200 থেকে 7.7 দিয়ে গুণ করেছি, আমাদের টাকা আসে 1540 টাকা। এরপর আমরা অ্যাড বলে লিখেছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা হচ্ছে যেটা প্রোডাকশন ইউনিট, সেটাকে কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার চলে আসবে। আমাদের প্রোডাকশন ইউনিট হচ্ছে 900, সেটাকে 7.7 দিয়ে গুণ করেছি, আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসে 6,930 টাকা। 1,540 টাকা এবং 6,930 টাকা যোগ করেছি, যোগ করে নিচে নামালে আমাদের টাকার পরিমাণ আসলো 8,470 টাকা। এই 8,470 টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। সেটা থেকে আমরা এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিয়েছি। আমাদের এন্ডিং ইনভেন্টরিটা ওয়ার্কিংস 2-তে বের করেছি আমরা 100 ইউনিটস। তাই আমরা এন্ডিং ইনভেন্টরি টাকা বের করার জন্য 100কে 7.7 দিয়ে গুণ করতেছি। আমরা বারবার 7.7 দিয়ে গুণ করতেছি, কারণ হচ্ছে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে করতেছি এবং আমাদের অ্যাবজর্পশন কস্টিং মেথডে পার ইউনিটের কস্ট হচ্ছে 7.7। আমরা 100কে 7.7 দিয়ে গুণ করে আসে 770। 8,470 টাকা থেকে যখন 770 টাকা বিয়োগ করেছি, আমাদের বিয়োগফল আসে 7,700 টাকা। এই বিয়োগফলটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অফ স্ট্যান্ডার্ড। এটা কস্ট অফ গুডস সোল্ড অফ স্ট্যান্ডার্ড লেখার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে একটা আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স রয়েছে। আমাদের আনফেভারেবল কস্ট ভেরিয়েন্সের টাকাটা হচ্ছে 200 টাকা। আমাদের আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যদি থাকে সেটা আমাদেরকে যোগ করতে হয়, যদি ফেভারেবল কস্ট ভেরিয়েন্স থাকলে বিয়োগ করতে হয়। এটা আমাদের আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, তাই আমরা এই টাকাটা যোগ করব। আমরা আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স বলে আমরা 200 টাকা লিখেছি। এরপরে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে সবসময় আসে না। আমাদের নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 1000 ইউনিটস এবং প্রোডাকশন হচ্ছে 900 ইউনিটস। যেহেতু আমাদের নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট, প্রোডাকশন 900 ইউনিট এবং আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700 টাকা রয়েছে, এভাবে যদি ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স থাকে তাহলে নর্মাল ক্যাপাসিটি এবং প্রোডাকশন দুটা যদি সমান না হয় তখন আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আসছে। আমাদের নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 1000 একক, প্রোডাকশন হচ্ছে 900 একক, তাহলে প্রোডাকশন আরও 100 একক কম হয়েছে আমাদের আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের করেছি। আমাদের নর্মাল ক্যাপাসিটি 1000 একক, সেটা থেকে 900 একক বাদ দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি উৎপাদন হয়েছে সেটা, তাহলে 100 একক কম উৎপাদন হয়েছে, সেটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। সেটাকে আমরা পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দিয়ে গুণ করেছি, কারণ আমরা আন্ডার অ্যাপ্লাইডটা বের করতেছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের জন্য। 1000 থেকে 900 গেলে 100 থাকে, সেটার সাথে 2.7 গুণ করে 270 হয়। আমরা 7,700 টাকার সাথে 200 এবং 270 এই দুটো যোগ করে পরবর্তী কলামে নিয়ে গিয়েছি। আমাদের পরবর্তী কলামে যোগফল আসে 8,170 টাকা। এই 8,170 টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এট অ্যাকচুয়াল। 10,000 টাকা থেকে আমরা 8,170 টাকা বিয়োগ করেছি, আমাদের বিয়োগফল আসলো 1,830 টাকা। এই 1,830 টাকা হবে গ্রস প্রফিট। আমরা এই গ্রস প্রফিট থেকে পেরিয়ডিক কস্টটা বাদ দিয়েছি। আমাদের প্রশ্নে যে পেরিয়ডিক কস্টটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিক্সড সেলিং এক্সপেন্স, টাকার পরিমাণ হচ্ছে 1,300 টাকা। আমরা ফিক্সড সেলিং এক্সপেন্স 1,300 টাকা বাদ দিয়েছি। 1,830 টাকা থেকে 1,300 টাকা বাদ গেলে 530 টাকা থাকে। এই 530 টাকা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম। আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম বের করা হয়ে গেল। আমরা এখন ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকামটা বের করব। আমরা আহমদ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আমরা ভেরিয়েবল কস্টিং বলে ভেরিয়েবল কস্টিং নেট ইনকামটা বের করেছি। আমরা প্রথমে সেলস রেভিনিউ লিখেছি। আমাদের প্রশ্ন লিখিত আছে 1000 একক বিক্রি করা হয়েছে, প্রতি এককের দাম 10 টাকা করে। তাই আমরা 1000কে 10 দিয়ে গুণ করে আমরা সেলস রেভিনিউ পাচ্ছি 10,000 টাকা। এরপরে দিলাম আমরা লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু ভেরিয়েবল কস্টিং মেথডে করতেছি তাই অবশ্যই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে। আমরা বিগিনিং ইনভেন্টরি লিখেছি। আমাদের প্রশ্নের মধ্যে বিগিনিং ইনভেন্টরি 200 একক ছিল, প্রোডাকশন 900 একক ছিল এবং ভেরিয়েবল কস্টিংয়ে কস্ট পার ইউনিট হচ্ছে 5 টাকা। তাই আমরা লিখলাম
বিগিনিং ইনভেন্টরি বলে আমরা 200 থেকে 5 দিয়ে গুণ করেছি, 200 থেকে 5 দিয়ে গুণ করে 1000 টাকা আসছে, 5 দিয়ে গুণ করেছি কারণ ভেরিয়েবল কস্টিং মেথডে কস্ট পার ইউনিট হচ্ছে 5 টাকা। এরপরে সেটার সাথে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ করেছি, আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করেছি আমরা 900কে 5 দিয়ে গুণ করে, 900 একক উৎপাদন করা হয়েছে এবং প্রতি এককের মূল্য হচ্ছে 5 টাকা করে। 900কে 5 দিয়ে গুণ করে 4500 আসে, আমরা 1000 এবং 4500 যোগ করেছি, যোগ করে নিচে নামিয়ে আমরা 5500 পেয়েছি। এই 5500 নাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। এই ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস থেকে আমরা এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করেছি। লেস এন্ডিং ইনভেন্টরি লিখেছি, ওয়ার্কিংস 2তে বের করা আছে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 100 একক, আমরা 100কে 5 দিয়ে গুণ করে পেয়েছি 500। তাহলে 5500 থেকে যখন 500 বিয়োগ করেছি 5000 টাকা আসে। এই 5000 টাকার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অফ স্ট্যান্ডার্ড। সেটা থেকে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স যেটা রয়েছে সেটা যোগ করেছি, 5000 টাকার সাথে 200 টাকা যোগ করে 5200 টাকা আসছে। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাবজর্পশন কস্টিংয়ে করেছিলাম তখন আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা দেখিয়েছিলাম, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে এই আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা দেখাতে হবে না, এখানে শুধুমাত্র ফেভারেবল বা আনফেভারেবল ভেরিয়েন্স থাকলে ওই টাকাটাই দেখাতে হবে। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং করলে ফেভারেবল বা আনফেভারেবল ভেরিয়েন্সও দেখাতে হবে, পাশাপাশি আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডও দেখাতে হবে। এই জিনিসটা এই অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিংয়ে বিশেষ করে মনে রাখতে হবে। আমরা তাহলে 10,000 টাকা থেকে 5,200 টাকা যখন বিয়োগ করেছি আমাদের টাকা আসলো 4,800 টাকা। এই 4,800 টাকার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন দেখে আমাদের পরবর্তী স্টেপে গিয়ে আমরা চার্টে শিখেছিলাম পার্ট 1-এর ভিডিওটিতে, চার্টটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল। আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরবর্তী স্টেপটা হচ্ছে সেটা থেকে ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স বাদ দেওয়া। কিন্তু আমাদের যে প্রশ্নটি উল্লিখিত আছে সেখানে কোথাও কোনো ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স নাই, একটা মাত্র ভেরিয়েবল ওভারহেড আছে, সেটা তো অলরেডি আমাদের কস্ট পার ইউনিট বের করেছি, ওখানে দেখানো হয়েছে। তাহলে যেহেতু ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স নাই, আমরা এখানে স্টেপটা ঠিকই রেখে 0 দেখিয়েছি, কারণ প্রশ্নে কোনো ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স নাই। 4,800 টাকা দিয়ে 0 বিয়োগ করলে 4,800 টাকায় আছে, আমরা স্টেপটা বাদ দিয়ে না গিয়ে 0 টাকায় দেখিয়েছি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 4,800 টাকায় আসে, সেটা থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিতে হবে। আমাদের দুই ধরনের ফিক্সড এক্সপেন্স এখানে রয়েছে, একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আর একটা হচ্ছে ফিক্সড সেলিং এক্সপেন্স। আমাদের যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2,700 টাকা রয়েছে, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা অ্যাবজর্পশন কস্টিং থেকে বাদ দিতে হবে না। কেন বাদ দিতে হবে না? কারণটা হচ্ছে এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের 2,700 টাকা অলরেডি অ্যাবজর্পশন কস্টিংয়ে কস্ট পার ইউনিটে দেখানো আছে, তাই সেটাকে আমরা অ্যাবজর্পশন কস্টিং থেকে বাদ দেবো না, কিন্তু ভেরিয়েবল কস্টিং থেকে বাদ দিতে হবে। এরপর আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টগুলো 2,700 টাকা দেখিয়েছি এবং ফিক্সড সেলিং এক্সপেন্স দেখিয়েছি 1,300 টাকা। 2,700 এবং 1,300 টাকা যোগ করলে আসে 4,000 টাকা। 4,800 টাকা থেকে 4,000 টাকা বাদ গেলে আর 800 টাকা আসে। এই 800 টাকা হচ্ছে নেট ইনকাম এবং সেটা ভেরিয়েবল কস্টিংয়ের অধীনে এই নেট ইনকাম হচ্ছে 800 টাকা। এরপর আমরা আমাদের রিকোয়ার্ড 2তে রিকনসাইলেশন স্টেটমেন্ট বের করার কথা ছিল, আমরা রিকোয়ার্ড 2তে গিয়ে রিকনসাইলেশন স্টেটমেন্ট বের করেছি। রিকনসাইলেশন স্টেটমেন্টে আমরা প্রথমে লিখেছি নেট ইনকাম আন্ডার, আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম হচ্ছে 530 টাকা, ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম হচ্ছে 800 টাকা। আমরা নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং বলে 530 টাকা লিখেছি, ভেরিয়েবল কস্টিং বলে 800 টাকা পেয়েছিলাম, 800 টাকা লিখেছি। 530 টাকা থেকে 800 টাকা বিয়োগ করলে মাইনাস 270 টাকা আসে, এটার নাম দিয়েছি আমরা ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। এরপর আমরা চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন ইনভেন্টরিটা বের করতে হবে এন্ডিং ইনভেন্টরির টাকা থেকে বিগিনিং ইনভেন্টরির টাকা বিয়োগ করে। অ্যাবজর্পশন কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 770 টাকা, বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 1,540 টাকা, তাই আমরা ইন অ্যাবজর্পশন কস্টিং বলে 770 টাকা থেকে 1,540 টাকা বিয়োগ করেছি। 770 টাকা থেকে যখন 1,540 টাকা বিয়োগ করেছি আমাদের আসলো মাইনাস বা নেগেটিভ 770 টাকা। একইভাবে ভেরিয়েবল কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 500, ভেরিয়েবল কস্টিংয়ে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 1,000। আমাদের ইনভেরিয়েবল কস্টিং বলে আমরা এন্ডিং ইনভেন্টরি 500 টাকা থেকে বিগিনিং ইনভেন্টরি 1,000 টাকা বিয়োগ করে মাইনাস 500 টাকা পেয়েছি। ইন অ্যাবজর্পশন কস্টিংয়ে চেঞ্জ ইন ইনভেন্টরি আসলো 770 টাকা নেগেটিভ এবং ইনভেরিয়েবল কস্টিংয়ে চেঞ্জ ইন ইনভেন্টরি আসলো 500 টাকা নেগেটিভ। মাইনাস 770 টাকা থেকে যখন আমরা নেগেটিভ 500 টাকা বিয়োগ করব তখন আমাদের সংখ্যা আসবে মাইনাস 270 টাকা। এর কারণটা হচ্ছে বীজগণিতে যখন আমরা মাইনাস 770 টাকা থেকে যখন আবার মাইনাস 500 টাকা বিয়োগ করবো তখন শেষের অংশটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাই মাইনাস 770 টাকার সাথে যখন প্লাস 500 করবো তখন আসবে মাইনাস 270
টাকা। তাহলে আমাদের ডিফারেন্স টু বি এক্সপ্লেন ছিল 270 এবং ডিফারেন্স এক্সপ্লেনটা হচ্ছে 270।